সরি ভাই, একটু লেট হয়ে গেছে না? আমি মানে ভুল করছি, ভাবছি আপনি এদিক দিয়ে আসবেন, আমি কয়েকজনকে হাত নাড়াচ্ছি। আচ্ছা শুনেন, এই লেটার তো ব্যাপার না, হ্যাঁ, আপনারটাও কোথায় পাবেন, আমারটাও কোথায় পাবেন? আমারটা কাঁধে নিয়ে যাবে হালকা, দেখেন তো। না 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 না, কাঁধে নিয়েন না, সমস্যা নেই। কাঁধে নিয়েন না, এটা এখানে দেওয়া যাবে না, আমি বসে বড় করে রাখছি। বাধা যাবে আমি কি দেখি, কোনোভাবে? দাঁড়ান একটু সময় দিন। কোনোভাবে ঝুলাই দিলেই হবে, আমাদের শাড়ি কাট তো লাগতেছে না। লাইফে কিছু ট্যুরের এক্সপিরিয়েন্স হয় যেগুলা সম্পূর্ণ আনপ্ল্যান্ড এবং ইনস্ট্যান্ট সিদ্ধান্তেই হয়। আজকেও সেরকম একটা আনপ্ল্যান্ড ট্যুরে আমরা রওনা দিয়েছি। আমরা বলতে আজকে আমার ট্যুরে আমার পার্টনার হিসেবে অথবা পিলিয়ন হিসেবে আছে আরিফ ভাই। আরিফ ভাইয়ের সাথে আমার অনেক আগেই পরিচয়, আমার এক ফ্রেন্ডের থ্রুতে। অ্যাকচুয়ালি উনি আমার ওই ফ্রেন্ডের আত্মীয়। আরিফ ভাইকে আমি অনেক পছন্দ করি, এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে উনি খুবই মিশুক। আর এটা ছাড়াও ব্যক্তিগত জীবনে উনি খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ভালো মনের মানুষ, এটাও আমাকে আকৃষ্ট করে। ঢাকা থেকে আমি যখনই ফেনীতে আসি আমার প্রায় সময় আরিফ ভাইয়ের সাথে দেখা হয়। এর একটা অন্যতম কারণ হচ্ছে আরিফ ভাইয়ের একটা কমন হ্যাং আউট প্লেস আছে যেটা আমার বাসা থেকে খুবই কাছে। মাঝে মধ্যে আমি বাসা থেকে বের হলে উনি ওইখানে থাকে, আমার সাথে দেখা হয়। গতকাল রাতেও হচ্ছে ওনার সাথে আমার ওই হ্যাং আউট প্লেসে হচ্ছে দেখা হয় এবং আমরা অনেকক্ষণ পর্যন্ত গল্প করি। আমাদের গল্পের একটা মেইন টপিক ছিল হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যাওয়া। যেহেতু আমি একা প্রচুর ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, ওনার সাথে সেগুলো শেয়ার করতেছিলাম। তো এর মধ্যে হুট করে আরিফ ভাই আমাকে বলে চলেন আমরা একসাথে একটা ট্যুর দেই। তো এর উত্তরে আমি আসলে ওনাকে বলেছিলাম যে হ্যাঁ, কোথাও একটু ট্যুর দেওয়া যায়, কোনো সমস্যা নেই, আপনি প্ল্যান করেন, আমি তো আছি। আর ট্যুর বাইক সহ দিলেও দিতে পারেন, আর বাইক ছাড়া হলেও আমার কোনো সমস্যা নেই। এটার একটা কারণ ছিল আসলে আরিফ ভাই স্কুটি চালায়, তো স্কুটি নিয়ে আসলে কোথাও ট্যুর দেওয়া আমার কেমন জানি একটু বেশি রিস্কি ফিল হয়। কারণ আমি পার্সোনালি মনে করি স্কুটি আসলে হাইওয়ে উপযোগী না আর কি। এর মধ্যে আরিফ ভাইও হচ্ছে স্কিল ড্রাইভার না হাইওয়েতে চালানোর মতো। তো এই কারণে আমি বলেছিলাম আর কি বাইক ছাড়া ট্যুর দিলেও আমার কোনো সমস্যা নেই। এর মধ্যে আরিফ ভাই আমাকে প্রস্তাব দিয়ে বসে যে উনি আমার পিলিয়ন হিসেবেই ট্যুর দিতে চায়, ওনার কোনো সমস্যা নাই এবং সেটা কালকেই। তো হঠাৎ করে এটা শুনে আমি আসলে প্রথমে ভেবেচাকা খেয়ে গিয়েছিলাম। এরপরে আসলে ওই ইনস্ট্যান্ট সিদ্ধান্তে বললাম আচ্ছা ঠিক আছে চলেন যাই হুজুগে। লিটারালি হুজুগে রাজি হয়ে গিয়েছে, কোনো কারণ নেই। তো যাই হোক, দুজন তো ট্যুরের একটা প্ল্যান করলাম, কিন্তু আমাদের কোনো ডেস্টিনেশন এখনও পর্যন্ত নাই। তো দুজন সিদ্ধান্ত নিলাম একবার চিটাগাংয়ের দিকে যাব, এরপরে হচ্ছে আমরা একটা ডেস্টিনেশন সেট করব যে কোথায় যাওয়া যায়। এমনিতে আমরা সম্ভাব্য 3টা ডেস্টিনেশন হচ্ছে চিন্তা করে রেখেছি। একটা হচ্ছে কাপ্তাই, আর একটা লামা, আর একটা হচ্ছে টেকনাফ। হ্যাঁ, তো চিটাগাং যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের শরীরের উপর এবং ইচ্ছার উপর ডিপেন্ড করে যেখানে ইচ্ছে সেখানেই যাব। মানে ট্যুরটা পুরাই আনপ্ল্যান্ড। আমাদের এই ট্যুরের সিদ্ধান্ত হয়েছিল গতকাল রাত 11টার সময়। প্ল্যান ছিল সকাল 5টায় ঘুম থেকে উঠবো, 6টার দিকে রওনা দেব। তো যাই হোক, আমার 20 মিনিটের মতো লেট হয়েছে, আমরা 6টা 20-এর দিকে রওনা দিয়েছিলাম। এখন চিটাগাংয়ের পথে। অসম্ভব সুন্দর হয়ে আছে ওয়েদারটা, মেঘলা আকাশ, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তাছাড়া ফুটওভার ব্রিজটা দেখেও উপর থেকে ভিউ দেখা লোভ সামলাতে পারি নাই। আমরা প্রায় চিটাগাংয়ের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 30 মিনিট পরেই আমরা চিটাগাং শহরে ঢুকে যেতে পারবো। চিটাগাং শহরে ঢোকার মতো মোটামুটি 3টা রাস্তা আছে। একটা হচ্ছে একেখান দিয়ে মূল শহরের ভেতর দিয়ে, আরেকটা পতেঙ্গা দিয়ে যাওয়া যায়, আর আরেকটা হচ্ছে বাইজিৎ লিংক রোড। তো আমি হচ্ছে কখনো বাইজিৎ লিংক রোড দিয়ে যাই নাই, এটার কথা অনেক শুনেছি, এটা নাকি খুবই সুন্দর রোড। তো আরিফ ভাইও সম্ভবত এখান দিয়ে যায় নাই। তো দুজন মিলেই সিদ্ধান্ত নিলাম আমরা আজকে এখান দিয়ে শহরের ভেতর যাব।
এর মধ্যে হচ্ছে আপনাদেরকে তো আগেই বলেছি আমাদের আসলে স্পেসিফিক কোনো ডেস্টিনেশন নেই আজকে। আমরা হয় কাপ্তাই, নাইলে লামা, নাইলে কক্সবাজারের দিকে যাব। এর মধ্যে আরিফ ভাই বলল যে ফুটওভার ব্রিজে যখন দাঁড়িয়েছিলাম কাপ্তাই গেলে মনে হয় ভালো, যে এটা কাছাকাছি হবে, বেশি হ্যাসেল হবে না। তো আমি কাপ্তাইয়ের বেশ কিছু রিসোর্টে হচ্ছে কল দিয়েছিলাম, সেখান থেকেই কোনো রিসোর্টেই হচ্ছে ফোন ধরে নাই, আবার ব্যাক করে নাই। একটা দুইটা রিসোর্টে হচ্ছে ফোন ধরছে, কিন্তু তাদের আবার হচ্ছে আজকে খালি নাই। তো খালি না থাকলে আসলে একটা আনসার্টেনিটি নিয়ে সেখানে যাওয়া ওয়াইজ হবে কিনা আমরা দুজনেই সেটা ভাবছিলাম। তো ঠিক করলাম যাই হোক চিটাগাং যায় পৌঁছে আবার কল দিব, যদি কোনো ব্যবস্থা না হয় আমরা অন্য ডেস্টিনেশনে যাব। তো এখানে একটু দাঁড়াবো, কারণ আশপাশে কেমন একটু দেখি। আমরা দুইজনেই যেহেতু এখানে প্রথম এসেছি, একটু উপভোগ করতে চাই চারপাশটা। অজগর আছে নাকি? অজগর নামে যান, নামেন। হ্যাঁ সুপারস্টার যার ভাই, সুপারস্টার যার, সামনে পিছনে সবাই ভিডিও করতেছে এদের, মানে একজনই সুপারস্টার, বাকি সবাই ভিডিও করতেছে এদের। এটাতে হচ্ছে চিটাগাং মোটো ব্লগারগুলার আনাগোনা। বেশ কিছু বাইক গিয়েছিল একটু আগে, আপনারা হয়তো দেখেছেন। সেখানে একটা বাইক মিডলে ছিল, আর চারপাশের বাইকগুলো ওই মিডলের বাইকটাকে হচ্ছে ভিডিও শ্যুট করতেছিল। এটা দেখেই আরিফ ভাইয়ের সাথে ফান করতেছিলাম আর কি একটু। হ্যাঁ হ্যাঁ 20। একটা মজার কথা তো আপনাদের সাথে শেয়ার করাই হলো না। আপনারা তো জানেনই এই ট্যুর প্ল্যানটা হচ্ছে কালকে রাত 11টার দিকে হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন হয়েছিল। খুব বেশি চিন্তা ভাবনার সুযোগ পাই নাই, ইনস্ট্যান্ট অফার, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত, এই আর কি। তো পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টার দিকে, তখন আসলে আমি চাচ্ছিলাম ট্যুরটা কোনোভাবে ক্যান্সেল করা যায় কি না। মানে আমি খুবই টেনশনে পড়ে গেলাম এই ট্যুরটা নিয়ে, এটা না গেলেই আসলে ভালো হয়। এটার একটা মেইন কারণ হচ্ছে, আপনারা তো জানেন, যেহেতু আমি প্রথমেই বলেছি আরিফ ভাই হচ্ছে আমার এক ফ্রেন্ডের আত্মীয়। হ্যাঁ, আমার ওই ফ্রেন্ড আবার বাইক একদম পছন্দ করে না, তো বাইক ট্রিপ তো আরও পছন্দ করে না। আমি নিজেই কোথাও ঘুরতে গেলে সে এটা নানানভাবে প্রোটেস্ট করে। তো সেই জায়গায় আমি তার একটা আত্মীয়কে হচ্ছে নিয়ে আমি ট্রিপে যাচ্ছি, এইটা তো লিটারেলি আমি ভয়ঙ্কর কাজ করে ফেললাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই বিষয়টা আমাকে খুবই পীড়া দেওয়া শুরু করলো। এখন আমি না পারতেছি আরিফ ভাইকে না করতে, আর না ইচ্ছা করতেছে ওনাকে নিয়ে যাইতে। হ্যাঁ, বাইক ট্রিপের রিস্ক আছে, এটা আমি খুব ভালোভাবেই জানি। আর এই যে রিস্ক আছে, এটা নিয়ে আসলে অযথা তর্ক করার কোনো মানে নাই, সময় নষ্ট। কারণ আপনি যত স্কিল রাইডার হন, রাস্তায় ইডিয়টের কোনো অভাব নাই, অন্যের দোষেও অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমি এই রিস্কটা নিজের জন্য নিজের সিদ্ধান্তে নিতে পারি, কিন্তু এই রিস্কটা আরেকজনের জন্য তো আমি সিদ্ধান্ত নিতে পারি নাই। যদিও এই ট্রিপের সিদ্ধান্ত আমি আরিফ ভাইয়ের উপর চাপিয়ে দিয়েই নাই, আরিফ ভাই অফার করছে, আমি জাস্ট এগ্রি করেছি। তারপরও মনে হচ্ছে যে কাজটা আমার আসলে ঠিক হয় নাই। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। এখন আমি চিন্তা করতেছি সর্বোচ্চ সেফলি বাইকটা চালাবো, আর আল্লাহ আল্লাহ করে নিরাপদে ট্রিপটা দিয়ে আরিফ ভাইকে ফেনীতে নামিয়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে দ্বিতীয়বার আরিফ ভাইয়ের সাথে এরকম বাইক নিয়ে ট্রিপ দিব না, এটা সিদ্ধান্ত নিলাম আর কি। আর এরপরও যদি আরিফ ভাই যদি স্বেচ্ছায় আমার সাথে কোথাও ট্রিপ দিতে যেতে চায়, উনি যথেষ্ট ম্যাচিউরড। আমি হচ্ছে অন্তত আমার দিক থেকে অফার করব না। আরিফ ভাই যদি নিজে থেকে অফার করে আমার সাথে জোর করে কোথাও যাইতে চায়, আমি আসি, নাইলে আমি আর নাই। ঠিক আছে, আমরা মোটামুটি চিটাগাংয়ের সেন্ট্রালে চলে আসলাম। এই এলাকাটা আমি চিনি না, আমার চিটাগাং আসা হয়েছে খুবই কম। এইখানে গাইড হিসেবে আমার জন্য কাজ করতেছে আরিফ ভাই।
ওনার অলরেডি হোম ফিল চলে আসছে নাকি, উনি আমাকে বলল। কারণ হচ্ছে উনি দীর্ঘদিন ধরে চিটাগাংয়ে ছিল পড়াশোনার জন্য, কারণ উনি সিইউর স্টুডেন্ট ছিল। আপনি চিনেন এই এলাকা কি কোন? তবে এই তথ্যটা আমার আসলে আগে জানা ছিল না আর কি, এখনই জানলাম। তো যাই হোক, সামনে আমরা একটু দাঁড়াবো। এখানে ওনার একটা পরিচিত রেস্টুরেন্ট আছে। আমরা ফেনী থেকে রওনা দেওয়ার পর থেকে সকাল থেকে কিছুই খাই নাই, কিছু একটা খাবো আর এখান থেকে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যাব। ফরচুনেটলি আরিফ ভাইয়ের রেস্টুরেন্টের চয়েস লিস্টে প্রথম যে 2টা রেস্টুরেন্ট ছিল সেগুলো একটাও খোলা হয় নাই। আমরা আর্লি মর্নিংয়ে চিটাগাং চলে আসছি, এই জন্য আসলে ওইগুলো এখনও বন্ধ অবস্থাতেই আছে। তো কিছু তো করার নেই, কিছু না করতে পেরে আমরা চয়েস লিস্টের যে 3rd রেস্টুরেন্টটা ছিল সেখানেই আসলাম। এটা সম্ভবত জামানস রেস্টুরেন্ট নামেই পরিচিত আর কি। তো এর মধ্যে আরিফ ভাই আবার ঘোষণা দিয়ে বসলো এখানকার নাস্তার বিল হচ্ছে ওনার ট্রিট, এটা ট্রিপের খরচের মধ্যে অ্যাড হবে না। চিটাগাং নাকি ওনার হোম, আমি এখানে গেস্ট হিসেবে আসছি, উনি এটা আমাকে দিবেই ট্রিটটা। আরিফ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস স্পেশালি ট্রিটটা দেওয়ার জন্য। আর ইন বিটুইন আমরা হচ্ছে নাস্তা খেতে খেতে আমাদের ডেস্টিনেশন সেট করে ফেলেছি। কাপ্তায়ে হচ্ছে আমরা আরও বেশ কয়েক জায়গায় ফোন করে ট্রাই করেছিলাম, বাট আমাদের পছন্দ মতো কোনো রিসোর্ট বা থাকার মতো জায়গা আসলে অ্যাভেলেবেল নাই। তো পরবর্তীতে বাধ্য হয়ে হচ্ছে আমরা লামাতে ট্রাই করি, লামার বেশ কিছু রিসোর্টে। এর মধ্যে একটা হচ্ছে সম্ভবত চুংদার বক, হ্যাঁ, ওইটাতে হচ্ছে আমাদের একটা তাঁবুর ব্যবস্থা হয়। ওনারা বলেছে ওনাদের জুমঘর তাঁবু 2টাই আছে, জুমঘর খালি নেই, তাঁবুতে হচ্ছে আমরা থাকতে পারবো। আর আমাদের 2জনের সিদ্ধান্ত হচ্ছে তাঁবু জুমঘর যাই হোক, রাতে সেফলি ঘুমাতে পারলেই হয়েছে, আর কোনো সমস্যা নেই। চিটাংয়ের এই কর্ণফুলী ব্রিজটা খুবই চমৎকার, 2 পাশের ভিউ আমার খুবই ভালো লাগে। অসংখ্য জাহাজ দাঁড়াই থাকে 2 পাশে, এটা খুবই উপভোগ্য। আর তাছাড়া কর্ণফুলী নদী তো আছেই। সেতু পার হলে টোল প্লাজার কাছাকাছি হচ্ছে 2 পাশের গাছগুলো দেখতে আমার এই রাস্তায় খুবই ভালো লাগে। একটা গ্রিনের মধ্যে চমৎকার মসৃণ রাস্তা অন্যরকম একটা ফিলিংস ক্রিয়েট করে। এই টোল প্লাজায় আসলে বাইকের জন্য কোনো টোল নাই, জাস্ট একটা বিশেষ চিপা রাস্তা দিয়ে হচ্ছে আপনি বের হয়ে যাইতে পারলেই হয়েছে। আমি ফার্স্টের দিকে একটু কনফিউজডই ছিলাম যে আমি কি আসলে লিগালি যাচ্ছি নাকি ইলিগালি এখান দিয়ে চলে যাচ্ছি। সামনের বাইকটা দেখছিলাম এখান দিয়ে যাচ্ছে, এটা দেখে আমিও হুজুকে এখান দিয়ে ঢুকেছি। আসলে বুঝতে পারি না যে এখানে টোল লাগবে না, পরে বুঝতে পেরেছি আর কি। কি হলো ভাই, আমি জানি না কিছু, আমি খালি এর ফলো করছি। টোল প্লাজা পার হয়ে বেশ কিছু দূর আগানোর পর আমরা রাস্তার পাশে একটা চায়ের দোকানে দাঁড়াই। মূল উদ্দেশ্য হচ্ছে একটু রেস্ট নেওয়া হবে, পাশাপাশি একটু চা বা অন্য কিছু খেয়ে 4-5টাও দেখা হবে এই আর কি। এই রাস্তা কেমন মনে হইলো? এই রাস্তাটা বিপজ্জনক না, মানে এটা কারো কথা শোনা না। আমার সিলেট রোডে এরকম মনে হয়েছে। সিলেট রোডে ওয়ান হয়ে তো সিলেট রোডে অবস্থা আরও খারাপ। ওটা যায়নি, সবচেয়ে খারাপ কোনটা জানেন? টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ, ওদিকে তো যাইনি না। ওইদিকে হচ্ছে 3টা ওভারটেক করে একসাথে। আপনারা মাসি মনে করে, বুঝছেন, আপনি হচ্ছে জমিতে নামে যাবেন, এরা হচ্ছে পার হবে। কথা হচ্ছিল আরিফ ভাইয়ের সাথে এই রোডের রেকলেস ড্রাইভিং নিয়ে। আর পাশাপাশি হচ্ছে চিটাগাং পার হওয়ার পর প্রচণ্ড গরম, আরিফ ভাই অস্থির, মুখে পানির ঝাপটা দিচ্ছে। আমার ওই সঙ্গে কি মনে হচ্ছে জানেন, বাইকটা দাঁড় করে পুকুরে একটা ঝাঁপ দিয়ে উঠে আসলে মনে হয়েছে। প্রশ্নটি করবেন? আবার জিজ্ঞেস, হ্যাঁ এখন করে ফেলি। সামনে পাইলে, হ্যাঁ জি, মানে এই পানি তো ভালোই মনে হচ্ছে। সামনে পাইলে নামে যাবো, যত তাইলে সামনে যাবেন পানি তত ভালো হবে কিন্তু। এখানে তো ঘোরাঘুরির একটা ব্যাপার আছে। পাইলে নামে যাবো। কি কোন, হ্যাঁ কি কোন বসু, ও তো করবোই, ও তো করবোই। ওদিকে করলে ভালো হইতো কি, বাতাসে শুকিয়ে যেত। নেই, সামনেই পাবো আশা করা যায়। এই আর কি। যেটা অশর্ট, হ্যাঁ এটা একটা গোল, একটা লেস আছে। আর দেখছেন, হলো এটা লম্বা। এটা এটা শেখার হলো জিনিস। পয়চা।
এটা সজ্জা গাছ, মানে সজ্জা। বট গাছের একটা জাত। অশ্বতের আরেকটা ভেরিয়েন্ট। ভাই তাহলে আমি তো ভুল না ভাই, এটা বট গাছ। বট গাছের একটা জাত, তো এই আর কি পুরোপুরি তো ভুল না, কোনো মতো টানে টুনে পাস করছি। ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, এই দোকানের সাথে একটা গাছ আছে, ওই গাছটাকে হচ্ছে আমি বট গাছ নামে বলছিলাম আর কি। পরবর্তীতে বলল এটা আসলে সরাসরি বট গাছ না, অশ্বত্থ নামের একটা গাছ, মানে বট গাছের একটা বিশেষ জাত। এই হলো সেই গাছটা, যে গাছটা নিয়ে কথা হচ্ছিল, আর গাছটার নিচে হচ্ছে আমার বাইকটা রাখা। চমৎকার একটা সময় কাটছে এখানে। প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা অশ্বত্থ গাছের নিচে চায়ের দোকান পাওয়া আসলে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আর আরিফ ভাইয়ের সাথে এখানে গল্প করতে করতে অনেকটুকু সময় কেটে গিয়েছে। ইউজুয়ালি আমরা হচ্ছে রেস্টের জন্য হয়তো 5-10 মিনিট কোথাও দাঁড়াই, কিন্তু এখানে গল্প করতে করতে শীতল ছায়া এতই ভালো লাগতেছিল, আমরা সম্ভবত 30-40 মিনিটের মতো এখানে বসেই ছিলাম। হঠাৎ করেই সামনে দেখি একটা মহিলা রাস্তা পার হচ্ছে খুবই নির্লিপ্তভাবে। এই মহিলা দেখছেন, নবাবের মতো হাঁটছে, নবাবের মতো লিটে। একটা হাই স্পিডে বাস আসে, তার মাথা ব্যথায় নেই। তো যেটা বলতেছিলাম, বাইক ট্রিপের মজাটা আসলে এখানেই, এই যে যেখানে সেখানে দাঁড়ানো যায়, যতক্ষণ ইচ্ছা সময় কাটানো যায়, আবার লোকাল লোকজনের সাথে ইন্টারেকশন করা যায়। এই জিনিসটা আমি খুবই উপভোগ করি। বাস ট্রিপে আসলে এটা সম্ভব না। চিটাগাং কক্সবাজার রোডে বাইক নিয়ে আমার এর আগেও প্রায় 2-3 বারের মতো আসা হয়েছে। এর আগে আসলে টিভিএস মেট্রো প্লাস 110 সিসির একটা বাইক নিয়ে আসা হয়েছিল, আমার হুন্ডা এক্সব্লেড নিয়ে এবারই প্রথম আসা। এই রোডের হচ্ছে প্রচুর দুর্নাম, এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য আমি এই রোডে আসলেই সর্বোচ্চ কনসেন্ট্রেট থাকি, চেষ্টা করি সতর্কতার সহিত বাইক চালাতে আর ওভার স্পিডিং না করতে। বাকিটা আল্লাহর হাতে। মেইন যে সমস্যা সেটা হলো ওয়ান ওয়ে রোড, আপনি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকেই গাড়ি আসা যাওয়া করে, আর বিশেষ করে বাসগুলা এখানে ওভারটেক করে খুব রেকলেসলি। আমি মাঝে মধ্যে দেখা গেছে ছোট ভেহিকেল থাকলে ওদেরকে স্পেসই দিতে চায় না, আপনাকে চাপ দিয়ে রাস্তা থেকে ফেলে দিবে, এটা একটা সমস্যা আছে। তারপরে হচ্ছে অনেকটা লোকাল রাস্তার মতো দুই পাশে বাড়িঘর থাকার কারণে মানুষজন হচ্ছে রেকলেসলি রাস্তা পারাপার হয়। একটু আগে আপনি দেখেছেন একটা মহিলা কিভাবে রাস্তা পার হচ্ছিল। আরেকটা বড় সমস্যা যেটা বিশেষভাবে রাতেই দেখা যায়, লবণের ট্রাক যায় এখান দিয়ে, লবণের পানি রাস্তায় পড়ার কারণে রাস্তাটা পিচ্ছিল হয়ে থাকে। তবে দিনের বেলায় ওই সমস্যাটা নাই। দিনের বেলায় যেটা হচ্ছে একটু ট্রাফিক বেশি থাকে রাস্তায়, আপনাকে যেটা করতে হবে হচ্ছে কনসেন্ট্রেট থাকবেন অবশ্যই, আর ওভার স্পিডিং করা যাবে না, আর ওভারটেক করার সময়ও হচ্ছে আপনাকে একদম মোটামুটি কনফার্ম হয়ে ওভারটেক করতে হবে। ওভারটেক করার সময় ব্লাইন্ড স্পটের বিষয়টা অবশ্যই 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 মাথায় রাখবেন। একটা বিষয় নিয়ে আপনাদের সাথে এখনও কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা আজকে যেখানে যাচ্ছি ওই রিসোর্টটার নাম হচ্ছে চুংদার বক। এটা আসলে আমরা লাইফে প্রথম যাচ্ছি, এই দেখতে কেমন, ফ্যাসিলিটিস কি আমরা কিছুই জানি না, শুধুমাত্র জানি ওইখানে তাঁবুতে আমাদের থাকার ব্যবস্থা হবে, এইটুকুই। ওনাদের তাঁবুতে সম্ভবত প্যাকেজ আছে, প্যাকেজ 700-800 টাকার মতো। ওই প্যাকেজের মধ্যে হচ্ছে 3 বেলা খাবার আর হচ্ছে তাঁবুতে থাকা, এটা পার পারসন। হ্যাঁ, তা আমাদের দুইজনের সম্ভবত 1400-1500 টাকা হচ্ছে লাগবে 3 বেলা খাবার আর রাতে থাকা, এটাই হচ্ছে আমরা জানি। আর 2 নম্বরে হচ্ছে ওইখানে গিয়ে বাইক কোথায় রাখবো এটা আসলে এখনও পর্যন্ত জানি না। এই মুহূর্তে আপাতত এইটা নিয়ে একটু টেনশনে আছে, কারণ একটা সেফ জায়গায় বাইক যদি না রাখা যায় তখন আসলে টেনশনে ট্যুরের মজাটাই মাটি হয়ে যাবে। তো ওনাদের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে, ওনারা বলছে একবার আসেন আমরা ব্যবস্থা করে দিব। তো সেই ভরসায় হচ্ছে এখন আমাদের যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত জানি না বাইক কোথায় রাখবো বা
সেটা আদৌ সেফ বা সিকিউর কিনা। তো যেহেতু ট্যুরিস্ট স্পট, একটু আশা করতেছি যে হয়তো সেফ কোনো জায়গায় পাবো বাইক রাখার জন্য। কক্সবাজার যাওয়ার সময় চকরিয়ার কাছাকাছি এই জায়গাটা আমার খুবই ভাল লাগে। দুই পাশে হচ্ছে সবুজ বন আর মাঝখান দিয়ে মসৃণ স্মুথ রাস্তাটা, মানে একটা ফিল হয় যে একটা জঙ্গল বা ছোটোখাটো পাহাড়ের ভিতর দিয়ে হচ্ছে ড্রাইভ করে যাচ্ছে, এই ধরনের একটা ফিল হয়। জায়গাটা খুবই সুন্দর। আমি এর আগে জায়গাটা বাসে দেখেছি, বাইকেও একবার দেখেছি, কারণ আমি টিভিএস মেট্রো প্লাস দিয়ে একবার টেকনাফ গিয়েছিলাম, তখন দেখেছিলাম আর কি। তো তখনও যেই এরকম ফিলিংস হয়েছিল এই জায়গাটি দিয়ে যাওয়ার সময়, এখনও এক্স্যাক্টলি সেম ফিলই হচ্ছে, খুবই ভালো লাগতেছে। চকরিয়ার কাছাকাছি চলে আসলাম, রাস্তাটা ভেজা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর দেখে খুবই এক্সাইটেড। এই প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ বৃষ্টির পরশ, ভাবতেছি যদি লামাতে বৃষ্টি হয় তাহলে সেরকম একটা অভিজ্ঞতা হবে, আশায় আছি যেন বৃষ্টি হয়। তো সামনেই চকরিয়া, আমরা চকরিয়াতে গিয়েই হচ্ছে বাম পাশে লামা আলী কদমের রোডে হচ্ছে প্রবেশ করব আর কি। লামার রোড এটা নেই ভাই? ফাইনালি ভাই অবশেষে একটা রিলিফ ফিল হচ্ছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা গন্তব্যের প্রায় কাছাকাছি। লং ট্রিপে আপনি যখনই যাবেন, অনেকক্ষণ বাইক ড্রাইভ করবেন, তখন আসলে যেটা সত্যি কথা, শরীরে একটা স্ট্রেস ক্রিয়েট হয়, আর এই স্ট্রেসটা একদম মানে রিলিফ হয়ে একটা অন্যরকম অনুভূতিতে রূপান্তর হয় যখন আপনি ডেস্টিনেশনে পৌঁছাবেন। অনেকক্ষণ পর আমরা একটু দাঁড়ালাম। এই জায়গাটার নাম ইয়াংসা, এই নদীটার নাম সম্ভবত ইয়াংসা নদী। জায়গাটা সুন্দর। এই নদীতে তেমন পানি থাকে না, শুধু হচ্ছে বৃষ্টি হলে পাহাড়ি ঢলটা হচ্ছে চলে যায়। পাহাড়ি নদীগুলো আমার অনেক ভালো লাগে। এগুলো ভালো লাগার অন্যতম একটা কারণ হচ্ছে এগুলো এখনো সেই র ফিলিংস নিয়ে আছে, অর্থাৎ শহরের নদীগুলোর মতো ড্রেনে পরিণত হয় নাই, পানি পরিষ্কার, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, একটা ভয়ঙ্কর সৌন্দর্য দেখা যায় তখন। বৃষ্টি কেমন আছে আজকে? কম হইতেছে? কালকে বেশি হয়েছে? আমরা আসলাম বৃষ্টি কমে গেল। না, ব্যাপার না। একটু হতাশই হলাম। বৃষ্টিটা যদি হতো এখন আসলে খুবই ভালো লাগতো, অ্যাডভেঞ্চার একটা ফিল চলে আসতো, কিন্তু কি আর করা, কিছু তো করার নাই, বৃষ্টি তো আর আমাদের হাতে না। অনেকক্ষণ কথা বলা হলো, আর বেশি কথা বলতে চাচ্ছি না। সামনের দিকে রাস্তাটা খুবই সুন্দর, এটা আমি জানি, কারণ হচ্ছে এর আগে আমি একবার আমার ওই টিভিএস মেট্রো প্লাস বাইক থাকা অবস্থায় থানচি আলীকদম হয়ে আমার কক্সবাজার যাওয়া হয়েছিল, তো তখন দেখেছিলাম রাস্তাটা। I've got the world on top of me, weighing down so heavily, gonna fall eventually. There's no defying gravity, but you make me feel, but you make me feel indestructible, indestructible. Yeah, you
ফাইনালি আমরা লামার মেরিঞ্জা ভ্যালিতে চলে আসলাম। এই রাস্তা আমার অনেক প্রিয়, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা মনে হয় আমার কাছে এটা। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, মোটামুটি সবাই দাঁড়ায়, আজকে আমরাও সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে আশপাশটা একটু উপভোগ করব। আমরা আজকে সকাল 6:20 রওনা দিয়েছি, আর এখন বাজে 1:50। অলমোস্ট 7.5 ঘন্টার মতো লেগেছে আমাদের লামা মেরিঞ্জা ভ্যালি পর্যন্ত আসতে। যদিও গুগল ম্যাপ অনুযায়ী আমাদের 5 ঘন্টায় আসার কথা ছিল, কিন্তু আমরা রাস্তায় প্রচুর রেস্ট নিয়েছি, আর আমি বাইকও চালিয়েছি কম্পারেটিভলি স্লো। তো যাই হোক, আমরা এখানে একটু দাঁড়াবো। এই জায়গাটা আমার খুবই পছন্দের। এর আগেও আমি যখন থানচি হয়ে চকরিয়া গিয়েছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, আর সামনের পাহাড়ের ভিউটা আমার কাছে ফ্যাসিনেটিং লাগে। এটা বিশাল, আর খুবই গ্রিন, মানে এক কথায় অসাধারণ। আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আর আপাতত আরিফ ভাইকে জিজ্ঞেস করি ওনার কেমন লাগতেছে এই ভিউটা। চলুন যাই। বলেন আরিফ ভাই, আপনার অনুভূতি কি এই দৃশ্য দেখে, এই ল্যান্ডস্কেপটা দেখে? কত দিবেন রেটিং? আরিফ ভাইকে বাংলা সুইজারল্যান্ড দেখাচ্ছি। আরিফ ভাইও সম্ভবত সামনের পাহাড়ের সৌন্দর্য দেখে বাকরুদ্ধ হয়ে আছে, এ কারণে অনুভূতি প্রকাশ করতে পারতেছে না আর কি। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করব না, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আজকে এখান পর্যন্তই। পরের এপিসোডে চুংদার বকে আমাদের থাকা যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সেটার জন্য অপেক্ষা করবেন। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।